মুজাহিদুল ইসলাম হোসেন আপনাদের সাথে আছে। আজকে অনুষ্ঠিত যে বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো হয়েছে সেই চাকরির পরীক্ষাগুলোর মধ্য থেকে অন্যতম একটি পরীক্ষা হচ্ছে পরিবেশ অধিদপ্তরের অফিস সহায়ক পদ। এই প্রশ্নটি নেওয়ার অন্যতম কারণ হচ্ছে যে এটা অফিস সহকারী পদ হলেও মানে অফিস সহায়ক পদ হলেও প্রশ্নের যে প্যাটার্ন সেই প্যাটার্ন কিন্তু আপনাদের জন্য একটা সতর্কবার্তা দিচ্ছে যে যত দিন যাচ্ছে প্রশ্ন কিন্তু কঠিন থেকে আরও কঠিনতর হচ্ছে। তো সেটাই আমরা আজকের প্রশ্নটা দেখতে পারতেছি। যখন আমরা প্রশ্নগুলো সমাধান করলাম তখন দেখলাম যে মানে প্রশ্নে এমন কিছু প্রশ্ন এসেছে যেগুলো সাধারণত নবম দশম গ্রেড বা 11-12 গ্রেডে সাধারণত এসে থাকে। তো এইরকম বেশ কিছু প্রশ্ন কিন্তু আজকে এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পাশাপাশি আজকের প্রশ্নটি সমাধান করলে আপনাদের যে প্রস্তুতি কতটুকু আছে সেটাও আপনারা আজকে জানতে পারবেন। যে প্রশ্নটি এসেছিল শুরুতে বাংলা থেকে আসছে, আমরা বাংলা থেকেই উত্তর করা শুরু করব। শুরুতে দেখেন যে অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি। আপনাদেরকে যখন আমি ব্যক্তিগতভাবে 11 থেকে 20 গ্রেডের বাংলা ক্লাসগুলো যখন করাই তখন আপনাদের এই মাত্রাযুক্ত মাত্রাহীন যে বর্ণগুলো আছে বা পূর্ণমাত্রা বর্ণগুলো আছে এগুলো যখন আমি পড়াই তখন আপনাদের এর ভিতর মনে করেন যে পূর্ণমাত্রার ভিতর ব্যঞ্জন কতটি আছে, স্বর কতটি আছে এবং কি কি, অর্ধমাত্রায় কতটি আছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আছে এবং কি কি, এগুলো কিন্তু আপনাদেরকে লিখে লিখে পড়াই। তো যারা হয়তো বা ক্লাসগুলো করেছেন তারা আজকে প্রমাণ পেয়েছেন যে কেন আপনাদেরকে এত গভীর থেকে আপনাদেরকে লিখে লিখে পড়ানো হয়। তো এখানে দেখেন যে অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি। আমরা জানি যে অর্ধমাত্রার সর্বমোট বর্ণ কতগুলো আছে, আমরা জানি কতটি বর্ণ আছে বলেন দেখি। অর্ধমাত্রা 8টি বর্ণ আছে। সেই 8টি বর্ণের ভিতরে ব্যঞ্জন আছে কতগুলো? ব্যঞ্জন আছে আমরা জানি যে 7টি আছে। সেটা হলো কি কি? আমরা জানি যে খ গ ন, খ গ ন, তারপর হলো কি থ ধ প স, খ গ ন থ ধ প এবং কি তালব্য স। এই 7টা বর্ণ হচ্ছে কি অর্ধমাত্রার। আর একটি মাত্র স্বরবর্ণ আছে, সেটা হচ্ছে রি। এই রিটা হলো অর্ধমাত্রার। তাহলে উত্তর হবে কোনটি? একটি হবে। উত্তরগুলো কিন্তু আপনারা করার চেষ্টা করবেন। এরপর দেখেন ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়। ধ্বনি এবং বর্ণের মূলত কি বোঝায়, একটা ধ্বনি এবং বর্ণের পার্থক্যটা কোথায় এখানে খেয়াল করে দেখেন। ধ্বনি এবং বর্ণ বলতে কি বোঝায়, তাই না? ধ্বনি বলতে জিনিসটা কি? একটা বর্ণ যখন বিচ্ছিন্নভাবে থাকে এটাকে আমরা ধ্বনি বলতে পারি লেখার দিক থেকে। এই যে বিচ্ছিন্নভাবে যখন থাকে, এই যে বিচ্ছিন্ন, যখন এটাকে আমরা একসাথে জুড়ে দেই তখন সেটা বর্ণ হয়ে যায়। এটা হলো বর্ণ। পাশাপাশি এটাকে আমরা ধ্বনিও বলতে পারি, বর্ণও বলতে পারি। পাশাপাশি এই যে দেখেন এটাকে আমরা ধ্বনিও বলতে পারি, বর্ণও বলতে পারি। কিন্তু আয়ের যে একটা কার আছে, এই কারটাকে আমরা বর্ণ বলতে পারবো না, এটাকে আমরা ধ্বনি বলতে পারি। তো ধ্বনির পার্থক্যটা আসলে কোথায়? এটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য। এটা হলো ইন্দ্রিয় গ্রাহ্য একটা পার্থক্য। এটা রিপিটেড একটা প্রশ্ন। এরপর দেখা যাক যে শব্দের শেষে অলোপ পায় না। অটা লোপ পায় না। কোন শব্দের শেষে অলোপ পায় না? আমরা উচ্চারণগত দিক থেকে, এটা একটু উচ্চারণগত দিক থেকে। যেমন আমরা যদি বলি অবশেষে, শেষে কিন্তু এ আছে, এখানে তো অ তো আসলোই না। এরপর দেখেন দর্শন, দর্শন সাউন্ডটা থেমে গেছে, তার মানে এখানেও হবে না। ফল সাউন্ডটা থেমে গেছে, এটাও হবে না। তাহলে কি হবে? বৃহত্তর। আমরা যখন উচ্চারণ করি কি করি? বৃহত্তর। মানে এই যে শেষে কিন্তু অ উচ্চারিত হয়। তাহলে উত্তর হবে কি? ক নাম্বার উত্তর হবে। শুদ্ধ উত্তরগুলো আপনারা করার চেষ্টা করবেন। এরপর দেখেন যে শুদ্ধ বানান কোনটি। এখানে শুদ্ধ বানান কোনটি বলেন? মূর্ধন্য ন, মূর্ধন্য, মূর্ধন্য এবং মূর্ধন্য, এখানে শুদ্ধ বানান কোনটি? এগুলো কিন্তু আপনাদেরকে ক্লাসে যখন এগুলো পড়ানো হয় সুন্দর করে কিন্তু মূর্ধন্য ন, মূর্ধন্য স, এই যে মূর্ধন্য বানানটা কিন্তু লিখে লিখে কিন্তু আপনাদেরকে করানো হয়। কোনটি হবে বলেন দেখি? মূর্ধন্য বানানে কি হয়? দীর্ঘ উকার হয়। মতে দীর্ঘ উকার হবে এবং এখানে দন্ত ন হবে, দন্ত ন হবে। এই জিনিসটা মনে রাখবেন, দীর্ঘ উকার এবং কি দন্ত ন। এরপর দেখেন অধ্যুষিত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অধ্যুষিত। জ ফলার নিয়মটা হচ্ছে কি? আপনারা দেখেছেন যে যদ্যপি, এই যে যদ্যপি অর্থাৎ এই জ ফলায় যখন সন্ধি হয় তখন কি হয়? শুরুতে ই বা রস্বই বা দীর্ঘ হয়ে পরবর্তীতে অন্য স্বর হয়নি, অবশ্যই পড়েছেন। তো এখানে দেখেন অধ্যুষিত যে শব্দটি আছে, এখানে যে অধ্যুষিত যে শব্দটি আছে সেই অধ্যুষিত শব্দটাতে সন্ধি বিচ্ছেদ কোথায় হয়েছে? এই যে দেখেন জ ফলাতে হয়েছে, তাই না? তাহলে আমরা জানি যেখানে সন্ধি হয় সেখানে যোগ হয় অধ, আর এদিকে আছে শীত। আচ্ছা, তো যোগের আগে কি দিতে হবে? রস্বই বা দীর্ঘইকার। অধের মূল শব্দ হচ্ছে অধি, আর এদিকে কি দিব আমরা? অন্যস্বর। অন্যস্বর বলতে কি বোঝায়? এই জ ফলাতে যে কারটা থাকবে সেই কারটা বসাবো। জ ফলাতে যেহেতু উকার আছে তাহলে উ বসাই দিই। অধিযোগ উষিত কি হবে? অধিযোগ উষিত হবে, অধিযোগ উষিত হবে। যারা এখানে আছেন আপনারা উত্তর করার চেষ্টা করেন। অধিযোগ কি হবে? উষিত হবে। এরপর খেয়াল করে দেখেন নিচের কোনটি অনুসর্গ?
দেখেন তো অনুসর্গ কোনটি? অনুসর্গ যখন আপনাদের 11 থেকে 20 গ্রেডে কিন্তু ক্লাসগুলো করানো হয়েছিল, আপনাদের মনে পড়ে যে অনুসর্গ এখানে কিন্তু বলা হয়েছিল, তাই না? কোনটি অনুসর্গ বলেন? রে। রে তো কোনো অনুসর্গ হয় না, এর এটাও তো কোনো অনুসর্গ হয় না, কোনোটাই নয়, এটাই হবে না। এখানে হচ্ছে তরে, তরে জন্যে নিমিত্তে। মনে রাখবেন যতগুলো বিভক্তি আছে প্রত্যেকটা কিন্তু একটা অনুসর্গ। যতগুলো বিভক্তি আছে অব্যয়পদ পাশাপাশি এগুলো অনুসর্গ হয়, তাই না? এখানে খেয়াল করে দেখেন যে তরে বা জন্যে, তরে জন্যে, নিমিত্তে, শনে, হ্যাঁ, তারপর মাঝারে, মাঝে, এগুলো হচ্ছে অনুসর্গ হয়। এরপর খেয়াল করে দেখেন জয় শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে? জয় শব্দ, এটা একটু দেখার চেষ্টা করেন। জয় শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে? এটা বিশেষ নিয়মে সাধিত হয়েছে। জয় শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে? ঠিক আছে, প্রকৃতি প্রত্যয় কি হবে একটু উত্তর করেন দেখি। জি যোগ অল, জি যোগ অল হবে, মানে অয় যদি থাকে, অয়ের পরিবর্তে অল হয়, এটা একটা বিশেষ নিয়ম আছে। অয়ের পরিবর্তে এখানে যেটা হলো কি, যেটাকে আমরা কি বলি, প্রত্যয় হিসেবে অল বসে, জি যোগ অল। গ নাম্বার উত্তর হবে কি, জি যোগ অল। 8 নাম্বার দেখেন, নিচের কোনটি বহুব্রীহি সমাস? বহুব্রীহি সমাসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যাসবাক্য করার সময় শেষে যে বা যার বসে, মানে ব্যক্তিকে সাধারণত বোঝায়। সাধারণত বহুব্রীহি সমাসটার দ্বারা ব্যক্তিকেই বেশি বোঝায়। মহারাজ, তাই না, মহারাজ, মহান রাজা, এটা হবে না। মৃদুমন্দ হবে না, বর্ণচোরা হবে না, বর্ণচুরি করে যে, তাই না, বর্ণচুরি করে যে। এখানে বিষয়টা হচ্ছে বিচিত্র কর্মা, এটা হচ্ছে কি, অর্থাৎ এটার ব্যাসবাক্য কি হয়, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। আমি সংক্ষেপে বলতেছি, বেশি আলোচনা করব না। বিচিত্র কর্ম যার, এটার ব্যাসবাক্য হচ্ছে বিচিত্র কর্ম যার। উত্তরটা হবে কি, বিচিত্র কর্মা। যেহেতু অনেকগুলো প্রশ্ন, এই জন্য আমি বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করব না, শুধু সঠিক উত্তরগুলো বলে দিয়ে যাব, পরবর্তী সময় এগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে। আচ্ছা, এরপর খেয়াল করে দেখি পরবর্তী যে প্রশ্নগুলো আছে, সেটি হচ্ছে নিচের কোনটি নিত্য, এই যে নিত্য স্ত্রীলিঙ্গ কোনটি? আপনাদেরকে কি পড়ানো হয়েছিল না নিত্য স্ত্রীলিঙ্গ? নিত্য স্ত্রীবাচক শব্দ সদবা ও বিধবা, তাই না, 2 সতীন। তাহলে এখানে খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু কমন আসে, এগুলো ভালো করে পড়াশোনা করলে কিন্তু কমন আসে। একটু ভালো করে দেখেন দেখি। আচ্ছা, নিত্য স্ত্রীবাচক শব্দ, নিত্য পুরুষবাচক শব্দ, আপনাদেরকে কিন্তু বারবার বলা হয়েছিল যে লিঙ্গ অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে নিত্য পুরুষবাচক এবং নিত্য স্ত্রীবাচক এখান থেকে আগে প্রশ্নকর্তারা দেখে, তারপর যায়। এখানে দেখেন যে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি বা নিত্য স্ত্রীলিঙ্গ কোনটি? এখানে পিসিত হবেই না, বনানী তো হবে না, বন থেকে বনানী, বিধবা হবে। তবে একটা মজার বিষয় হচ্ছে এখানে 2টা সঠিক উত্তর আছে, সেটা হচ্ছে বিধবা এবং সতী, 2টাই নিত্য স্ত্রীবাচক শব্দ। এই 2টার কোনো পুরুষবাচক শব্দ নাই, 2টাই এখানে সঠিক উত্তর আছে। তার মধ্যে যে কোনো একটা দিলে হবে, অথবা যেটা শুরুতে আছে সেটা দিলেও হবে। এখানে 2টাই যেহেতু উত্তর, যে কোনো একটা দিলেও হবে, অথবা যেটা প্রথম আছে এটা দিলেও হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু মনে রাখবেন। সতী শব্দটাও কিন্তু নিত্য স্ত্রীবাচক শব্দ, 2টাই নিত্য স্ত্রীবাচক শব্দ। এরপর দেখি পরবর্তী প্রশ্ন, ব্যাকরণিক চিহ্ন কোনটি? এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে জ্যোতি চিহ্ন কতগুলো? জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন, জ্যোতি চিহ্ন বা কি চিহ্ন, ছেদ চিহ্ন। জ্যোতি বা ছেদ চিহ্ন কতগুলো আছে? তো আমরা জানি যে জ্যোতি বা ছেদ চিহ্ন আছে সর্বমোট 12টি আছে। ঠিক আছে, 12টি আছে জ্যোতি বা ছেদ চিহ্ন। তার ভিতরে আরেকটা হলো ব্যাকরণিক চিহ্ন। ব্যাকরণিক চিহ্ন এবং জ্যোতি চিহ্নের মধ্যে কিন্তু পার্থক্য আছে। জ্যোতি বা ছেদ চিহ্ন 12টা। এখানে দেখেন এটা একটা এটা হলো জ্যোতি চিহ্ন, ব্র্যাকেটটা জ্যোতি চিহ্ন, কোলনটা জ্যোতি চিহ্ন, এখানে ঊর্ধ্বন কমা যেটা আছে, ঊর্ধ্বরণ কমা, এটাও জ্যোতি চিহ্ন। এখানে দেখেন এই যে খ নাম্বার যেটা আছে, তাই না, ঘ নম্বর হচ্ছে গ্রেটার দেন যে চিহ্নটি আছে, এই চিহ্নটি ব্যবহার হয় মূলত, আপনারা দেখেছেন যে ধ্বনি পরিবর্তন যখন করা হয় তখন এই চিহ্নগুলো ব্যবহার করা হয় কিনা, ধ্বনি পরিবর্তনের সময়। এগুলো হলো ব্যাকরণিক চিহ্ন। মনে রাখবেন ব্যাকরণিক চিহ্ন বলতে বোঝায় যে সমস্ত গাণিতিক চিহ্ন বাংলা ব্যাকরণে ব্যবহার হয়, এগুলোকে বলা হয় ব্যাকরণিক চিহ্ন। যে সমস্ত গাণিতিক চিহ্নগুলো বাংলা ব্যাকরণে ব্যবহার করা হয় এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ব্যাকরণিক চিহ্ন। তাহলে উত্তরটা কি হবে? খ নাম্বার যে উত্তর আছে সেটি হবে খ নাম্বার। এবার খেয়াল করে দেখেন খ নাম্বার অপশনটি, লোকটি ধনী কিন্তু কৃপণ, এটা কোন ধরনের বাক্য? একটা বিষয় খেয়াল করে দেখেন, লোকটি ধনী কিন্তু কৃপণ, এই বাক্যে ভালো করে একটা বিষয় খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে, আচ্ছা এইখানে একটা বিষয় খেয়াল করে দেখেন যে এখানে একটা সাপেক্ষ আছে। যদিও লোকটি ধনী কিন্তু কৃপণ, আপনাদেরকে সুন্দর করে পড়িয়েছিলাম, খেয়াল করে দেখেন। যদি বলি যে যদিও লোকটি ধনী কিন্তু কৃপণ, এখানে 2টা সাপেক্ষ যদি থাকতো তাহলে এটা হয়তো জটিল বা মিশ্র বাক্য, 2টাই হইতো জটিল বা মিশ্র বাক্য। কিন্তু এখানে সাপেক্ষ আছে কয়টা? একটা সাপেক্ষ আছে। কিন্তু সাপেক্ষ যদি একটা থাকে
বা যদি সাপেক্ষ নাও থাকে, কমা থাকে বা সেমিকোলন থাকে, তাহলে সেটা কি হয়? যৌগিক বাক্য হয়ে যায়। কি বাক্য হয়ে যায়? যৌগিক বাক্য হয়ে যায়। ঠিক আছে, এবার খেয়াল করে দেখি পরবর্তী যে প্রশ্ন, কর শব্দের সমার্থক শব্দ কোনটি? কর, এটা দেখে যে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কি দিয়েছেন, উত্তর করেছেন। কর শব্দের সমার্থক শব্দটা আসলে কি? হ্যাঁ, অনেকে বলেছেন হাতি। করি শব্দের অর্থ হচ্ছে হাতি। করি, করি, এই যে করি, এই করি অর্থ হাতি। আবার একটা আছে কর, এই কর বলতে হাতের তালুতে এক ধরনের কর পড়ে না, করা যেটাকে বলে থাকি। ঠিক আছে, এটা আর কি। তো এখানে খেয়াল করে দেখেন যে হাতিও হবে না, ঘোড়াও হবে না। কিরণ এবং খাজনা দুই অর্থেই কর ব্যবহৃত হয়। কিরণ বা আলো, আলো অর্থেও কর ব্যবহৃত হয়, খাজনা অর্থেও ব্যবহৃত হয়। যে কোনো একটা দিলেও হবে, অথবা যেটা শুরুতে আছে সেটা দিলেও হবে। এখানে দুইটাই সঠিক উত্তর, এখানে দুইটাই সঠিক উত্তর। করের সমার্থক শব্দ কি হবে? খাজনাও অর্থ দেয়, আবার কিরণ অর্থও প্রদান করে। ঠিক আছে, আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, এবার আসেন যে অর্ঘ শব্দের অর্থ কি। আপনাদের মনে পড়ে যারা 11 থেকে 20তম গ্রেডে যারা আমার ক্লাস করেছেন, আপনাদের কিন্তু এটা সুন্দর করে পড়ানো হয়েছিল। অর্ঘ আপনাদের সমুচ্চারিত যে শব্দগুলো আছে, সমুচ্চারিত শব্দ, শব্দজোড়, ওখানে কিন্তু এইটা কিন্তু সুন্দর করে আপনাদের পড়িয়েছিলাম এবং দেখাই দিয়েছিলাম চার্ট আকারে যে এগুলো কিন্তু খুবই কমন আসে। একটা হলো অর্ঘ আর একটা আছে অর্ঘ। এই অর্ঘ শব্দের অর্থ কি? যেটা হলো শুধু রেফ আছে, এই অর্ঘ শব্দের অর্থ মূল্য, দাম, তাই না? মূল্য বা দাম। আর এই যে অর্ঘ যেটাতে জফলা আছে, আমরা জানি রেফের পর জফলা না, কিন্তু এটা বিশেষ একটা বানান, সেটা হচ্ছে পূজার উপকরণ। অর্ঘ শব্দের অর্থ কি দিবে? পূজার উপকরণ হবে। গ্রহণ শব্দের বিপরীত শব্দ কোনটা? গ্রহণের বিপরীত শব্দ হচ্ছে বর্জন। এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। গ্রহণের বিপরীত শব্দ কি? বর্জন। দেখেন বিপরীত শব্দগুলো থেকে কিন্তু আপনাদের 11 থেকে 20তম গ্রেডে কিন্তু প্রশ্ন আসে। 59 আপনাদের মনে পড়ে, আপনাদের ক্লাসে 11 থেকে 20তম গ্রেডের ক্লাসে আমি বারবার বলেছিলাম আপনাদেরকে যে স্বরেয় থেকে একদম রি পর্যন্ত 11টা স্বরবর্ণ পড়বেন, ক থেকে উ পর্যন্ত পড়বেন, হ্যাঁ, তারপর হলো কি তালব্য স পড়বেন, ল পড়বেন। এভাবে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছিল যে এগুলো দিয়ে যে সমস্ত বাগধারা আছে, এই বাগধারাগুলো পড়বেন। এগুলো কমন আসে কিন্তু। দেখেন এই যে রস্য দিয়ে কিন্তু চলে আসছে। 59 মানে কি বলেন তো দেখি? প্রায় সম্পূর্ণ না? 59 কি হবে? প্রায় সম্পূর্ণ। 59 মানে কি বলেন দেখি? প্রায় সম্পূর্ণ। 59। এবার খেয়াল করে দেখেন অ্যাবস্ট্রাক্টের পারিভাষিক শব্দ কি? এই যে পারিভাষিক শব্দ আপনাদের বলে দেওয়া হয়েছিল যে কিছু কিছু নির্ধারিত, ঠিক আছে, কিছু কিছু নির্ধারিত বর্ণ কিন্তু আপনাদের ক্লাসে বলে দিয়েছিলাম যে এ বি সি ডি, এগুলো প্রায় কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। তো দেখা যাচ্ছে, দেখেন অ্যাবস্ট্রাক্ট শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে বিমূর্ত, যেটা কি নাই, মূর্ত নাই, যেটার কোনো কায় নাই, মানে যেটার কোনো আকার আকৃতি, মানে বিমূর্ত, যেটা বলে না বিমূর্ত চেহারা, মানে যে চেহারা দেখে কোনো কিছু বোঝা যায় না, তাই না? এটাকে বলা হয় কি? বিমূর্ত চেহারা। খারাপ মানে একদম, যেটাকে বলা হয় মানুষ যখন টেনশন করে তখন বলে না যে বিমূর্ত চেহারা হয়ে গেছে। এরপর দেখেন পরবর্তী যে প্রশ্ন আছে সেটা আমরা দেখব। কাঁধ থেকে কোটি পর্যন্ত, এটাকে এক কথায় প্রকাশ করলে কি হয়? কাঁধ থেকে কোটি পর্যন্ত এক কথায় প্রকাশ করলে কি হয় বলেন দেখি? এটা কিন্তু অনেকেই ভুল করবেন। এটা কি পাঁচধর, ঢটিক, ঘটি নাকি আগধর? মনে রাখবেন যেটা হলো যে কাঁধ থেকে কোটি পর্যন্ত, এটাকে এক কথায় প্রকাশ করলে মূলত ধর বা আগধর হয়। ধর বা আগধর হয়, ধর বা আগধর। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে আগধর। এগুলো তো হচ্ছে আপনাদের মুখস্থ বিদ্যা, এগুলোতে আর কোনো টেকনিক নেই মনে রাখার। এগুলো আপনাদেরকে কি করতে হবে? পড়ে এগুলো মনে রাখতে হবে। এরপর দেখেন এখানে একটা বর্ণ আছে, সেটা হচ্ছে হয় ম বলা হয়। আপনাদের যুক্ত বর্ণ প্রথম ক্লাসে দেয়া হয় যে এই বর্ণগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি লিখেও দেখাই দিই। সেটা হচ্ছে হয় ময়ের বিশিষ্ট রূপ কোনটা হবে বলেন দেখি? একটা হলো, আপনারা জানেন যে একটা হলো এই যে ক্ষীয় খ, যেটাকে যুক্ত খ বলি, সেটা হচ্ছে ক যুক্ত স হয়, ক যুক্ত স। আর যেটা হলো হয় ম, এটা হচ্ছে হ যুক্ত ম বা হয় ম। এটা হবে কি সঠিক উত্তর। এবার খেয়াল করে দেখেন পরবর্তী প্রশ্নটা, দেখেন যে কি 99 এর ধাক্কা বাগধারাটার অর্থ কি হবে? আপনারা উত্তর করতেই থাকেন, আপনারা যারা পারতেছেন উত্তর করতে থাকবেন, চুপ করে বসে থাকবেন না। আর অবশ্যই শেয়ার দিবেন যাতে করে সবাই এটা জানতে পারে, যারা সামনে পরীক্ষা দিবেন, চাকরি পরীক্ষা দিবেন, তারা যেন সবাই যেন এখান থেকে উপকৃত হতে পারে। এবার খেয়াল করে দেখেন পরবর্তীতে 99 এর ধাক্কা, এই বাগধারাটার অর্থ কি বলেন দেখি? আমরা জানি 99 ধাক্কা বলতে কি বোঝায়? সঞ্চয়ের প্রবৃত্তি, সঞ্চয় করার যে মানসিকতা, সঞ্চয় করার যে মানসিকতা, এটাকে কি বলা হয়? 99 এর ধাক্কা বলা হয়। এরপর খেয়াল করে দেখেন তদ্ভব শব্দ, আপনাদের ক্লাসে পড়ানো হয় না তদ্ভব শব্দ, তাই না? তদ্ভব শব্দ মনে আছে? তদ্ভব শব্দ সেটা হলো কি? চাঁদ। চাঁদ হলো কি শব্দ? তদ্ভব শব্দ, চাঁদ। এখানে দেখেন সূর্যটা তৎসম শব্দ, হ্যাঁ, এটা নক্ষত্র, এটাও তৎসম শব্দ। গগন, গগন বানান তো কি আছে? গগন, গগন, হ্যাঁ,
এটাও তৎসম শব্দ। গগন, গগন কি হয়? তৎসম শব্দ হয়। তদ্ভব মানে খাঁটি বাংলা শব্দ হচ্ছে চাঁদ, যেটা চন্দ্র থেকে চাঁদ হয়েছে। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন দেখেন যে বাংলা ব্যাকরণের বাংলা বাক্যের শেষে ব্যবহৃত হয় এমন বিরাম চিহ্নের সংখ্যা কয়টি? আজকে বিরাম চিহ্ন থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন এসেছে। তো বাংলা বাক্যের শেষে ব্যবহৃত হয় বিরাম চিহ্নের সংখ্যা কতটি? আমরা জানি বাক্যের শেষে বিরাম চিহ্ন হতে পারে, যেমন বিস্ময়কর চিহ্ন হতে পারে, প্রশ্নবোধক চিহ্ন হতে পারে, দাড়ি হতে পারে। এই তিনটা চিহ্ন ব্যবহৃত হয়, তিনটি ব্যবহৃত হয়। বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কতটি? একটু আগে কিন্তু আলোচনা করেছি। বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কতটি আছে? 12টি, 14টি, 18টি নাকি 16টি? উত্তর হবে কয়টি? 12টি যতি বা ছেদ চিহ্ন আছে, 12টি আছে ছেদ চিহ্ন। এরপর দেখা যাক কোনটি উপন্যাস। এটা একটু ডিফারেন্ট প্রশ্ন। এটা কি গড্ডলিকা? গড্ডল মানে তো হচ্ছে আপনারা জানেন ভেড়া। নতুন চাঁদ নাকি নেমেসিস? এখানে উপন্যাস হচ্ছে একজন বিশিষ্ট কবি আছেন, তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। এই আব্দুর রাজ্জাক একজন বিশিষ্ট কবি, তার লেখা একটা উপন্যাস হচ্ছে কি, অবশ্যই লেখকের নামটা পড়ে মনে রাখবেন, কারণ এটা যেহেতু ডিফারেন্ট, এটা সচরাচর পরীক্ষা কখনো আসেনি, এবারই প্রথম এসেছে। তো এই প্রশ্নটা আবার রিপিট হতে পারে, লেখকের নাম সহকারে আপনারা লিখে রাখবেন, ঠিক আছে? আব্দুর রাজ্জাক। এবার দেখেন বাহুতে ভর করে চলে যে, বাক্য সংকোচন কি হবে? বাহুতে ভর দিয়ে চলে যে, এটাকে এক কথায় প্রকাশ করলে কি হতে পারে? একটু উত্তর করবেন। এটাকে এক কথায় প্রকাশ করলে কি উত্তর হইতে পারে? আমরা জানি বাহুতে ভর দিয়ে যে চলে তাকে কি বলা হয়? এক কথায় ভুজঙ্গ বলা হয়। তো এগুলো তো আপনারা আবার সমানভাবে হাত চলে যার, হ্যাঁ, তাকে কি বলা হয়? সব্যসাচী বলা হয়। কোনটি বিশেষণবাচক শব্দ? বিশেষণ। জীবন, জীবন একটা বিশেষ্য পদ। জীবাণুও বিশেষ্য পদ। জীবিকা, 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 জীবিকা এটা তো হচ্ছে কি স্ত্রীবাচক একটা শব্দ। জীবিকা, এখানে হচ্ছে জীবনী, জীবন থেকে জীবনী, ই প্রত্যয় যুক্ত করে এখানে কি করা হয়েছে? বিশেষণ করা হয়েছে, ই প্রত্যয় যুক্ত করে, তাই না? জীবনী। এই হলো সর্বমোট 25টি বাংলা প্রশ্ন। এখন বলেন দেখি, এই 25টি প্রশ্নের ভিতরে যারা পরীক্ষা দিয়েছেন কার কয়টি হয়েছে, বা যারা পরীক্ষা দেন নাই এখানে কমেন্টস করেছেন কার কতটি প্রশ্ন উত্তর হয়েছে 25টার ভিতর? একটু কমেন্টস করেন দেখি, একটু যাচাই করে দেখেন যে কার কতটি প্রশ্ন উত্তর হয়েছে। ঠিক আছে, কার কতটি হয়েছে একটু বলেন দেখি।